সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব লেকচার 3। বিগত লেকচারে আমি আলোচনা করছিলাম কি তোমাদের কাছে লেকচার 2। আজকে কি আলোচনা করব? আজকে আলোচনা করব লেকচার 3। এই 3 নাম্বার লেকচারে কি নিয়ে আলোচনা করতে হবে? 3 নাম্বার লেকচারে তোমার আমি আলোচনা করব আজকে সামান্তরিক সূত্র, যেটা পড়ছো এই সামান্তরিক সূত্রে বিভিন্ন জায়গায় যদি এটাকে নিয়ে যাও, এটা প্রয়োগ করো, তাহলে প্রয়োগগুলি আজকে আলোচনা করবো। ঠিক আছে, এই প্রয়োগগুলি হচ্ছে আজকের ক্লাস। তাহলে খেয়াল করো, এখানে কি দেওয়া আছে? সামান্তরিক সূত্রে কি পাইছিলাম? উয়ে বরাবর একটা ভেক্টর কাজ করতেছে, এটা হচ্ছে পি। উবি বরাবর আরেকটা ভেক্টর কাজ করতেছে, এটা হচ্ছে কিউ। এবং এই পি এবং কিউ প্রাথমিকভাবে কি করতেছে? আলফা কোণে ক্রিয়া করতেছে। পি এবং কিউ এর মধ্যবর্তী কোণের মান আলফা। তাহলে লব্ধির মান আর ইকুয়াল টু কত আসবে? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2পি কিউ কস আলফা। এবং এই লব্ধি আর কি করতেছে? পি এর সাথে থিটা কোণে যদি ক্রিয়া করে, তাহলে tan থিটা ইকুয়াল টু কত? কিউ sin আলফা ডিভাইডেড বাই কত? পি প্লাস কিউ কস আলফা। আজকে এই বিষয়গুলি নিয়ে আমরা এখানে কথা বলবো। ঠিক আছে, আচ্ছা আসো তাহলে এখানে কন্ডিশন 1। কন্ডিশন 1 এ কি পাইছো? কন্ডিশন 1 এ পাইছো যদি দুটি ভেক্টর একই দিকে ক্রিয়া করে, যদি দুটি ভেক্টর লম্বভাবে ক্রিয়া করে, লম্বভাবে দুটি ভেক্টর লম্বভাবে ক্রিয়া করে, অর্থাৎ আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, অর্থাৎ আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, তাহলে কি হবে? তাহলে এই tan থিটা ইজ ইকুয়াল টু কত? tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ sin আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ cos আলফা। এখানে প্রশ্নে কি বলা আছে? এই আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্থাৎ তোমার এমন ভাবে কাজ করব, এটা কাজ করতেছে পি আর এটা কাজ করতেছে কি তোমার কিউ। পি আর কিউ এবং এই আলফা ইজ ইকুয়াল টু কত? 90 ডিগ্রি। তখন তোমার লব্ধি কোণ দিয়ে কাজ করবে, তখন তোমার এটা লব্ধিটা কোণ দিয়ে কাজ করে। তাহলে এটা কিরকম বলবে এখন? তাহলে লব্ধি কাজ করবে কোন দিকে? এই দিকে। ঠিক আছে, এটা এই দিকে। যদি আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, বা তাহলে এই tan থিটা ইজ ইকুয়াল টু কত হবে? তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু আসবে কত? tan থিটা ইজ ইকুয়াল টু আসবে কিউ sin 90 ডিগ্রি ডিভাইডেড বাই পি প্লাস কিউ cos 90 ডিগ্রি। এটা বসাইলে এই tan থিটা ইজ ইকুয়াল টু কত আসবে? কিউ ডিভাইডেড বাই পি, বা এই থিটা ইজ ইকুয়াল টু কত? tan ইনভার্স কিউ ডিভাইডেড বাই পি। এটা হচ্ছে লব্ধি কোন দিকে যাবে। অর্থাৎ তুমি যদি এখানে একটা লবণের বস্তা রাখো, খেয়াল করো, এখানে একটা লবণের বস্তা রাখা একজনে টানতেছো এই দিকে, মনে করো 10 নিউটন বলে তুমি টানতেছো এইদিকে, আরেকজন টানতেছে 20 নিউটন বলে এদিকে, তাহলে নিশ্চয়ই লবণের বস্তাটা এইদিকে যাবে। ঠিক আছে, এইদিকে টানতেছে একজন 10 নিউটন বলে, আর এইদিকে টানতেছে একজন 20 নিউটন বলে, তাহলে লবণের বস্তাটা নিশ্চয়ই এইদিকে যাবে। যদি এটাকে A বিন্দু ধরো আর এটাকে বি বিন্দু ধরো, তাহলে লবণের বস্তা যাবে কোন দিকে? এই সি বরাবর যাবে। তখন এই লবণের বস্তা লব্ধির মান কত হবে? তখন এই লব্ধির মানটা কত হবে? তখন খেয়াল করো, তখন এই লব্ধির মানটা কত হবে? ঠিক আছে, তখন এই লব্ধির মানটা কত হবে? খেয়াল করো, তখন এই লব্ধির মান কত হবে? তখন এই লব্ধির মান হবে, তখন লব্ধির মান কত হবে? আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2পি কিউ cos আলফা। তাহলে এখানে আলফা ইজ ইকুয়াল টু কত? 90 ডিগ্রি। তাহলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2পি কিউ cos 90 ডিগ্রি। এটা বসাইলে আর ইজ ইকুয়াল টু কত আসবে? রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। এটা হচ্ছে লব্ধির মান, আর এটা হচ্ছে কি? লব্ধির দিক। ঠিক আছে, একটা হচ্ছে লব্ধির মান আর একটা হচ্ছে কি? লব্ধির দিক। ঠিক আছে, একটা হচ্ছে লব্ধির মান আর একটা হচ্ছে কি? লব্ধির দিক। ঠিক আছে,
এভাবে যখন দুটি ভেক্টর পরস্পর এরকম লম্বভাবে ক্রিয়া করবে, একটা এদিকে আর একটা ওইদিকে, তখন তোমার এই লব্ধির মানের সূত্র হবে এটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স কিউ ডিভাইডেড বাই পি, আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। এখানে একটা জিনিস তুমি খেয়াল করো, এটা অঙ্ক করে বারবার দেখাও। যদি কোনো একটা নদীতে স্রোতের বেগ থাকে এইদিকে, বল দেওয়া বুঝবে না, এখন ধরো স্রোতের বেগ দেওয়া, এই নদীতে স্রোতের বেগ আছে মনে করো 5 কিলোমিটার পার আওয়ার, আর নৌকার বেগ হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। এই নদীতে যদি এইদিকে নৌকা চালায়, তাহলে নৌকা যাবে এই ও থেকে কি বরাবর, ওসি বরাবর। ও এ বরাবর স্রোতের বেগ থাকলে ওবি বরাবর তুমি যদি নৌকা চালাও, তাহলে নৌকা কি করবে, ওসি বরাবর যাবে। নৌকাটা কোন দিকে যাবে, ওসি বরাবর যাবে। বুঝতে পারছো? এটা এইভাবে তুমি কি করতে পারবা, লব্ধির দিক বের করতে পারবা। আর আলফা 90 ডিগ্রি হলে মান বসাইলে cos 90 ডিগ্রিতে কত 0, তাহলে আর ইজ কত রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। এভাবে তুমি লব্ধির মানটা বের করে নিতে পারবা। আসো এরপরের কন্ডিশন 2, যখন দুটি ভেক্টর একই দিকে ক্রিয়া করে। ঠিক আছে? যখন কি করে, দুটি ভেক্টর একই দিকে ক্রিয়া করে, যখন দুটি ভেক্টর, কন্ডিশন 2, যখন দুটি ভেক্টর একই দিকে ক্রিয়া করে, যখন দুটি ভেক্টর একই দিকে ক্রিয়া করে, একই দিকে কি করে ক্রিয়া করে, যখন দুটি ভেক্টর একই দিকে ক্রিয়া করে, অর্থাৎ 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 যখন যখন আলফা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হয়, তখন কি হবে, যখন দুটি ভেক্টর একই দিকে ক্রিয়া করে অর্থাৎ আলফা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হয়, তখন এই লব্ধির মান, তখন এই লব্ধির মান আর ইজ ইকুয়াল টু কত আছে, আমরা জানি উপপাদ কত, এই পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2পি কিউ cos 0 ডিগ্রি। এটা বসাইলে আর ইজ ইকুয়াল টু কত, উপপাদ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2পি কিউ। ঠিক আছে? আর ইজ ইকুয়াল টু উপপাদ পি প্লাস কিউ হোল স্কয়ার। এটা লব্ধির মান বের করলে কত আসবে, পি প্লাস কিউ। ঠিক আছে? এটা হচ্ছে কি, লব্ধির মান হচ্ছে পি প্লাস কিউ। তো অর্থাৎ দুটি ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, তখন লব্ধির মান হবে কি, এই পি যে দিকে ক্রিয়া করতেছে, কিউ একই দিকে ক্রিয়া করতে, তাহলে লব্ধির মান কি হবে, এই দুইটা যোগফল হবে। ঠিক আছে? এবং তখন লব্ধির দিক কোন দিকে হবে, তখন এই লব্ধির দিক আমরা কি জানি, লব্ধির দিক কি, এই tan থিটা ইজ ইকুয়াল টু কত, লব্ধির দিক এই tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ sin আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ cos আলফা। এটা দেখো, তাইলে tan থিটা ইজ ইকুয়াল টু কত, কিউ ইনটু কত, sin 0 ডিগ্রি ডিভাইডেড বাই পি প্লাস কিউ cos 0 ডিগ্রি। এটা বসাইলে তোমার tan থিটা ইজ ইকুয়াল টু কি আসছে, 0 ডিভাইডেড বাই পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0। এটা বসাইলে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 0, এটা বসাইলে থিটা ইজ ইকুয়াল টু কি হয়, 0 ডিগ্রি হয়। এটা বসাইলে কি হয়, এটা বসাইলে থিটা ইজ ইকুয়াল টু কি হয়, 0 ডিগ্রি হয়। ঠিক আছে? এটা বসাইলে কি হয়, থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হয়। অর্থাৎ লব্ধির মান থিটা ইজ ইকুয়াল টু কি আসবে, 0 ডিগ্রি আসবে। অর্থাৎ পি যেদিকে কাজ করতেছে, অর্থাৎ পি তোমার যেদিকে কাজ করতেছে, কিউ তোমার সেই একই দিকে কাজ করতেছে, তাহলে তোমার লব্ধি আরো একই দিকে কাজ করবে। স্বাভাবিক ব্যাপার, যে একই দিকে গেলে একই দিকে কাজ করবে এটা। আচ্ছা, এখন এইটার একটা উদাহরণ দিই। ঠিক আছে? এই যে ঘটনাটা ঘটাইলাম, এটা একটা উদাহরণ দেখো। উদাহরণ কিরকম হবে, দুটি ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, তাহলে তার উদাহরণটা কেমন হবে। উদাহরণটা হচ্ছে ওই যে লবণের বস্তা দিয়ে দেখাইছিলাম, এই এখানে ছিল তোমার একটা লবণের বস্তা। ঠিক আছে? এটাকে একটা বস্তু টানতেছে এই দিকে, এটা হচ্ছে উ বিন্দু, এ টানতেছে এই দিকে, বি টানতেছে এই দিকে, তাইলে এটা হচ্ছে কি পি, এটা হচ্ছে কিউ। তাইলে এখান থেকে এটা হচ্ছে কত, আর এটা হচ্ছে একই দিকে যাবে। ঠিক আছে? তাহলে তখন লব্ধির মান তোমার মনে করো পি ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 20 নিউটন, কিউ ইজ ইকুয়াল টু 30 নিউটন, তাহলে লব্ধি আর ইজ ইকুয়াল টু কত, পি প্লাস কিউ। তাহলে কত,
20 যোগ 30 নিউটন ইজ ইকুয়াল টু কত? 50 নিউটন। এটা হচ্ছে লব্ধির মান। এবং লব্ধির দিক কোন দিকে? পি এর দিকে কিউ এর দিকে লব্ধির দিকে কোন দিকে? ওই একই দিকেই থাকবে। ঠিক আছে। আচ্ছা, এখন আসো, যখন দুটি ভেক্টর বিপরীত দিকে ক্রিয়া করে, যখন দুটি ভেক্টর কি করে বিপরীত দিকে ক্রিয়া করে, বিপরীত দিকে ক্রিয়া করে তখন আলফা ইজ ইকুয়াল টু কত হবে? এই বিপরীত দিকে ক্রিয়া করলে চিত্রটা কেমন হবে? এটা কি জানে? সূত্র তো আগেরটার মতো থাকবে, আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos 180 ডিগ্রি। এটা বসাইলে তোমার আর ইজ ইকুয়াল টু কি আসতেছে? রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos 180 ডিগ্রি মান মাইনাস, এটা বসাইলে আর ইজ ইকুয়াল টু রুট ওভার কত আসতেছে? পি স্কয়ার মাইনাস 2p কিউ প্লাস কিউ স্কয়ার, এটা বসাইলে আর ইজ ইকুয়াল টু কত আসবে? পি মাইনাস কিউ হোল স্কয়ার, এটা বসাইলে লব্ধির মান আর ইজ ইকুয়াল টু কি আসবে? পি মাইনাস কিউ, বা লব্ধি আর ইজ ইকুয়াল টু কত? পি সাইন অফ ডিফারেন্স কিউ। এটা হচ্ছে লব্ধির মান। এই পি সাইন অফ ডিফারেন্স কিউ দ্বারা বোঝায়, পি সাইন অফ ডিফারেন্স কিউ দ্বারা কি বোঝায়? যদি পি ইজ গ্রেটার দেন কিউ হয়, তাহলে এই আর ইজ ইকুয়াল টু হবে পি মাইনাস কিউ। যদি কিউ ইজ গ্রেটার দেন পি হয়, তাহলে এই আর ইজ ইকুয়াল টু হবে কিউ মাইনাস পি। দিক হবে পি এর দিকে, দিক কার দিকে? পি এর দিকে। তার দিক কোন দিকে? দিক হবে কিউ এর দিকে। লব্ধির দিক হচ্ছে কি? বড়টার দিকে, বড় ভেক্টরটার দিক যেদিকে লব্ধির দিক কি হয়? সেদিকে হয়। ঠিক আছে। বড় ভেক্টরের দিক যেদিকে লব্ধির দিক কি হয়? সেদিকে হয়। ঠিক আছে। এটা হচ্ছে সামান্তরিক সূত্র দিয়ে আমার এই তিনটা কন্ডিশন দিয়ে আমি কি করতে পারি? লব্ধির মান এবং দিক নির্ণয় করতে পারি। এখন উদাহরণ নির্ণয়টা দেখো। এটা যদি তুমি উদাহরণে অ্যাপ্লাই করো তাহলে উদাহরণগুলি কেমন হবে? ঠিক আছে। যেমন তুমি যদি এখানে যেটা দেখাইছিলাম লবণের বস্তা তুমি এই জায়গায় রাখছো, ঠিক আছে। এই এখানে তোমার একটা লবণের বস্তা রাখছো, এটাকে এই দিকে রাখতেছে পি ইজ ইকুয়াল টু কত? 30 নিউটন বলে। এই দিকে রাখতেছো কিউ ইজ ইকুয়াল টু কত? 20 নিউটন বলে। তাহলে লব্ধি আর ইজ ইকুয়াল টু কে বড়? পি বড়। তাহলে কত আসতেছে? পি মাইনাস কিউ। তাহলে পি এর মান কত? 30, কিউ এর মান কত? 20। এটা বের করে লব্ধির মান কত আসবে? 10 নিউটন। লব্ধির মান কত আসবে? 10 নিউটন। এবং দিক কোন দিকে হবে? বুঝাই যাচ্ছে যে এই মানটা বড়, তাহলে তুমি লবণের বস্তাকে টানলে লবণের বস্তা এই দিকে যাবে। ঠিক আছে। এটা হচ্ছে লব্ধি দিক নির্ণয় এবং বিভিন্ন অবস্থায় লব্ধির দিক কি হয়। ঠিক আছে। আচ্ছা, এখন তুমি যদি প্রথমে যেটা দেখাইছিলাম কন্ডিশন একে, ঠিক আছে, কন্ডিশন একে যেটা দেখাইছিলাম আমি, সেটাতে কি ছিল? আলফা ইজ যখন দুটি ভেক্টর কি করে? লম্বভাবে ক্রিয়া করে, লম্বভাবে ক্রিয়া করে। এক নম্বর কন্ডিশন এক যেটা দেখাইছিলাম, 2, তারপরে দেখালাম 3, আর এটা হচ্ছে আগেরটাতে কিছু অংশ বাকি ছিল এগুলিকে আবার দেখাইতেছি। যেমন তোমার এখানে লবণের বস্তা রাখছে, এই লবণের বস্তাকে এই দিকে টানতেছে 30 নিউটন বলে, এই দিকে টানতেছে কত? 20 নিউটন বলে। ধরো এটা কি আর এটা কি? স্যার এটা কি ধরতে পারবে? এটা অবশ্যই কি ধরতে হবে, কারণ তুমি যদি লব্ধির দিক এটা ধরো, যদি আর এর সাথে যে এই লব্ধি আর এর সাথে দুইটা ভেক্টরের মধ্যে যার কোণ লাগানো থাকে, আমি পি ভেক্টর এখানে কিউ ভেক্টর, আর এর সাথে যার সাথে কোণ লাগানো থাকে সে সব সময় পি, পি মানে পি এর জায়গায় বসবে আর কি। এখানে এইটা থিটা ইজ লব্ধির মান কত হবে? লব্ধির দিক আগে রাখো, tan থিটা ইজ ইকুয়াল টু কত? কিউ sin 90 ডিভাইডেড বাই কত? পি প্লাস কিউ cos 90 ডিগ্রি। এখন খেয়াল করো, cos 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0, sin 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1। তাহলে এটা বসাইলে tan থিটা ইজ ইকুয়াল টু কত বসে? কিউ বাই পি। তাহলে এখানে tan থিটা ইজ ইকুয়াল টু বসা, পি এর মান কত? 30, কিউ এর মান কত? 20। যখনই এই ধরনের অঙ্ক বারবার পাবা, বারবার এই ধরনের অঙ্ক পাবা, যখনই দেখবা এরকম কি থাকে, যার সাথে কোণ লাগানো থাকবে সেটা নিচে বসবে, আর যার সাথে কোণ লাগানো থাকবে না সেটা উপরে বসবে, এরকম করে মান বসাই দিবা। এই পি কিউ আর এগুলি কিন্তু ভেক্টর, এগুলি কিন্তু সবসময় থাকবে এমন কোনো কথা না, এক এক সময় এক এক রকম থাকবে। ঠিক আছে। তো তোমার ওই জিনিসগুলি মনে রেখে তোমাকে কাজ করতে হবে, যে এই পি কিউ আর বলতে কি বোঝায়? এই পি কিউ
আর এদের দ্বারা কি বুঝাইতে পারো, কি হইতে পারে? এরা হচ্ছে এই যে স উ বে গ ত, ঠিক আছে? কি এই পি এর পরিবর্তে সরণ বসাতে পারো, পি এর পরিবর্তে ওজন বসাইতে পারো, পি এর পরিবর্তে বল বসাই, ব্যাগ বল ত্বরণ যে কোনো কিছু বসায় অঙ্ক দিতে পারে তারা, ঠিক আছে? মেজরের অঙ্ক তোমাদেরকে করতে হবে, ঠিক আছে? বিভিন্ন কন্ডিশনে আমি সামুদ্রিকের সূত্রটা দেখাইলাম। এখন আসো এই সামুদ্রিকের সূত্রের উপরে আমরা কিছু কাজ করি, ঠিক আছে? সামুদ্রিক সূত্রের উপরে আমরা কিছু টুকটাক কাজ করি, তাইলে তোমাদের বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে? এটা প্রশ্ন আছে, দুটি সমান মানের ভেক্টরের, দুটি সমান মানের ভেক্টরের, দুটি সমান মানের ভেক্টরের লব্ধির মান, সমান মানের ভেক্টরের সমান মানের ভেক্টর, দুটি সমান মানের ভেক্টর কত কোণে ক্রিয়া করলে, দুটি সমান মানের ভেক্টর কত কোণে ক্রিয়া করলে লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের সমান হবে। দুটি সমান মানের ভেক্টরের মধ্যবর্তী কোণের মান, ভেক্টর কত কোণে ক্রিয়া করলে লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের সমান হবে। ধরি সমান মানের ভেক্টর বলছে, তাহলে p is equal to q হলে আলফা is equal to what? p is equal to q is equal to r হলে আলফা is equal to r, অর্থাৎ দুটো ভেক্টরের মান তো সমান নয়, আর লব্ধির মানও কি তাদের সমান, তাহলে আলফা is equal to কত হবে? ঠিক আছে, আলফা is equal to what হলে আলফা is equal to what? আমরা জানি কি, আমরা জানি r is equal to কত? আমরা জানি r is equal to কত? root over p square plus q square plus 2p cube cos alpha, ঠিক আছে? তাহলে সবার মান যদি সমান হয় তাহলে r square is equal to p square plus q square plus 2p cube cos alpha, প্রত্যেকের মান সমান, তাহলে x square is equal to কত? x square plus 2x square cos alpha, ঠিক আছে? ওয়ান প্লাস cos alpha, এটা যদি হয় তাহলে এখানে কি বের করব, ঠিক আছে? বা এটা বসাইলে 1 plus cos alpha is equal to কত? x square divided by 2x square, alpha is equal to cos inverse minus, তাহলে alpha is equal to কত? 120 ডিগ্রি। ঠিক আছে, আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে 120 ডিগ্রি। দুটি সমান মানের ভেক্টর যদি 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে তাহলে লব্ধির মানটা কি হয়? যে কোনো একটা ভেক্টরের সমান হবে। আচ্ছা, গেল এটা। এখন আসো এরপরেরটা দেখো, আরেকটা অঙ্ক তো আমি করাই দিয়েছি বিভিন্ন। যদি কোনো সময় বলেন যে
নদী নৌকার অঙ্ক নিয়ে যে কাহিনীটা হয় তোমরা বুঝতে পারো না, সেটা এখন দেখাইতেছে। ঠিক আছে, নদী পারাপারের সময় নির্ণয়। ঠিক আছে, আসো নদী পারাপারের সময় নির্ণয়। ঠিক আছে, নদী পারাপারের সময় নির্ণয়, নদী পারাপারের ক্ষেত্রে সময় নির্ণয়। ঠিক আছে, নদী পারাপারের ক্ষেত্রে সময় নির্ণয়। নদী পারাপারের ক্ষেত্রে সময় নির্ণয়। নদী পারাপারের ক্ষেত্রে সময় নির্ণয়। কিভাবে নদী পারাপারের সময় নির্ণয় করবে? ধরো এই একটা নদী, ঠিক আছে, এটা হচ্ছে একটা নদী, এটা হচ্ছে একটা নদী। ঠিক আছে, এই নদীতে তোমার স্রোতের বেগ যাচ্ছে, তাই না? নদীতে আসো, এই নদীতে স্রোতের বেগ মনে করা হচ্ছে 5 কিলোমিটার, 5 কিলোমিটার পার আওয়ার। নদীর প্রস্থ হচ্ছে s। একটা নৌকা বিভিন্ন দিকে যাত্রা করতে পারে। এদিকে হচ্ছে কি নৌকার বেগ, এটাকে আমরা কিউ ধরবো। ধরো কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, s ইজ ইকুয়াল টু হচ্ছে 5 কিলোমিটার। নদীর প্রস্থ s ইজ ইকুয়াল টু কত? 5 কিলোমিটার। এরকম যদি অঙ্ক থাকে তাহলে নদী পারাপারের সময় যখন তুমি বের করবা, আমরা জানি ধরি নদীর প্রস্থ, নদীর প্রস্থ ইজ ইকুয়াল টু s, নদীর প্রস্থ ইজ ইকুয়াল টু কত? s। এবং নদীতে নৌকার বেগ, নদীতে নৌকার বেগ b ইজ ইকুয়াল টু এখানে কি দেওয়া আছে? কিউ দেওয়া আছে, কিউ। এবং সময় গণনার শুরুতে, অর্থাৎ শুরুতে যদি নদী এবং নৌকার শুরুতে নদী এবং শুরুতে স্রোতের বেগ এবং শুরুতে কার বেগ? এই স্রোতের বেগ এবং নৌকার বেগের মধ্যবর্তী, স্রোতের বেগ এবং নৌকার বেগের স্রোতের বেগ এবং নৌকার বেগের মধ্যবর্তী কোণের মান আলফা হলে, শুরুতে স্রোতের বেগ এবং নৌকার বেগের মধ্যবর্তী কোণের মান আলফা হলে, স্রোতের বেগ এবং নৌকার বেগের মধ্যবর্তী কোণের মান আলফা হলে নদী পারাপারের জন্য প্রয়োজনীয় সময়, নদী পারাপারের জন্য প্রয়োজনীয় সময় t ইজ ইকুয়াল টু কত? s ডিভাইডেড বাই কিউ সেনা। নদী পারাপারের জন্য প্রয়োজনীয় সময় t ইজ ইকুয়াল টু কত? s ডিভাইডেড বাই কিউ সেনা। এটা কোথা থেকে আসছে? এই সূত্রটা কোথা থেকে আসছে? ফিজিক্সের শেখা প্রথম সূত্র তোমাদের কি আছে? ইকুয়াল টু ভিটি, টি ইজ ইকুয়াল টু কেএস ভিটি। এটা হচ্ছে একটা বেগ, এই কোণের মান হচ্ছে আলফা। তারা এই আলফা কোণে যাত্রা করছে, যেই কোণে যাত্রা করছে সেই কোণটা হচ্ছে এটা। ঠিক আছে, যেই কোণে যাত্রা করছে সেটা হচ্ছে সেই কোণের মান। এখন মনে করো এখানে আলফা ইজ ইকুয়াল টু দেওয়া আছে 120 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে নদী পার হতে প্রয়োজনীয় সময় t ইজ ইকুয়াল টু কত? s এর মান কত দেওয়া আছে? 5 কিলোমিটার। q এর মান কত দেওয়া আছে? 10 ইনটু sin কত ডিগ্রি? 120 ডিগ্রি। এখান থেকে তুমি বের করলে
তোমার কি হবে, এই কত সময় লাগবে, এত কিলোমিটার আওয়ার ইকুয়াল টু করলে কত আসতেছে 5 ডিভাইডেড বাই 10। sin 120 ডিগ্রির মান কত, sin 120 ডিগ্রির মান হচ্ছে হাফ 0.5। তাহলে এটা বের করলে কত আওয়ার, ঠিক আছে 50। এটা দিলে যায় আছে, একটা আওয়ার আসবে, মানটা বসাই দেবে, ঠিক আছে। এখন যদি আরেকটা কাজ করে, যেমন মনে করো এই নদীতেও একজন লোক অন্যভাবে যাত্রা করবে, ঠিক আছে, অন্য একভাবে যাত্রা আরম্ভ করছে, ঠিক আছে। কোনো একটা লোক নদীতে কিভাবে যাত্রা করছে, একজন লোক নদীতে এইভাবে যাত্রা করছে, ঠিক আছে। এই হচ্ছে নদী, ঠিক আছে। এই নদীতে একজন লোক কি করতেছে, এই এ বিন্দু থেকে বি বিন্দুতে, এই এ বিন্দুতে কি করছে, বি বিন্দুতে যাত্রা করছে, ঠিক আছে। তার ব্যাগের মান কত, তার ব্যাগের মান হচ্ছে মনে করো আগে যেটা দেখালাম 10, আর স্রোতের ব্যাগ কত 5। এটা হচ্ছে এ থেকে বি বরাবর যাত্রা করছে, এ থেকে বি বরাবর নৌকা যাত্রা করছে, স্রোত এদিকে প্রবাহিত করতেছে, ঠিক আছে। তাইলে এখানে আলফা ইজ ইকুয়াল টু কত, আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তখন টি ইজ ইকুয়াল টু কত জানেন, আমরা জানি s ডিভাইডেড বাই কিউ sin আলফা। তাহলে s এর মান কত দেওয়া আছে, ওদের প্রস্থ জানি কত ছিল, 5 কিলোমিটার ছিল, ওদের প্রস্থ ছিল 5 কিলোমিটার। তাহলে s এর মান 5, কিউ এর মান কত 10, আর এখানে কত হবে sin 90 ডিগ্রি। আগের যা আছে সব একই থাকবে, শুধু খালি কোণের মানটা কি হবে, পরিবর্তন হবে, ঠিক আছে। ক্লিয়ার? আগেরটা যাত্রা করছিল এইভাবে, এবার যাত্রাই করছে এভাবে, যেদিকে যাত্রা করে আলফা এর মানটা এখানে দেওয়া আছে, কারণ বরাবর নদীর প্রস্থ বরাবর যাত্রা করলে আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, এটা বসলে টি এর মান তুমি বের করে নিতে পারবা, ঠিক আছে। বসলে তুমি কি করতে পারবে, টি এর মানটা বের করে নিতে পারবে। পরের প্রশ্ন আসো, যদি এই নদীতে একটা নৌকা কি করে, ঠিক আছে, এই নদীতে আরেকটা নৌকা কি করতেছে, এভাবে যাত্রা করছে, কিভাবে, এই নদীর পাড়ের সাথে কত ডিগ্রি কোণে, নদীর পাড়ের সাথে আলফা ইজ ইকুয়াল টু কত 30 ডিগ্রি কোণে যাত্রা করে। তাহলে ঠিক সেম ভাবে এখানে কি s টি ইজ ইকুয়াল টু s ডিভাইডেড বাই কিউ sin আলফা, সব ঠিক থাকবে, শুধু খালি sin কত ডিগ্রি বসবে, 30 ডিগ্রি বসবে, ঠিক আছে। এভাবে আমরা কি করতে পারবো, যে নদী পারাপারের জন্য প্রয়োজনীয় সময় বের করে নিতে পারবো, ঠিক আছে। টি ইজ ইকুয়াল টু s ডিভাইডেড বাই কিউ sin আলফা, এখান থেকে আমরা কি করতে পারি, নদী পারাপারের জন্য প্রয়োজনীয় সময়ের মানটা বের করে নিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এই তিনটা জিনিস, তিনটা ক্ষেত্রে পরীক্ষায় প্রশ্ন আসে, হয় এইদিকে যায়, না হয় এদিকে যায়, না হয় এদিকে যায়, এরকম ক্ষেত্রে আমরা এগুলি করতে পারি, ঠিক আছে। ওকে, অনেক সময় বলে এই যে তুমি এইদিকে যদি বলে যে ন্যূনতম সময়ে নদী পার এবং ন্যূনতম দূরত্বে নদী পারের শর্ত, ন্যূনতম সময়ে নদী পারের শর্ত, ন্যূনতম সময়ে নদী পার হতে হবে, ন্যূনতম সময় নদী পার হতে হবে। তখন কি হবে, এই যদি নদী হয়, ন্যূনতম সময়ে নদী পার হতে চায়, তাহলে সবসময় আলফা ইজ ইকুয়াল টু কত হতে হবে, আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হতে হবে। তখন আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হতে হবে, তখন আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হতে হবে। আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হলে আমি এখানে কি করতে পারি, আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হলে আমরা লিখতে পারবো টি ইজ ইকুয়াল টু কত, s ডিভাইডেড বাই কিউ sin আলফা। ধরো এখানে আলফা ইজ ইকুয়াল টু তোমার কথা আছে, আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, টি ইজ ইকুয়াল টু 5, আর কিউ ইজ ইকুয়াল টু কত 10। তাহলে এইটাই হচ্ছে যে একটু আগে দেখালাম তোমাদেরকে আমি, টি ইজ ইকুয়াল টু s এর মান কত দেওয়া ছিল, নদীর প্রস্থ হচ্ছে 5 কিলোমিটার, নদীর প্রস্থ কত কিলোমিটার, 5 কিলোমিটার। তাহলে দেখো নদীর প্রস্থ যদি 5 কিলোমিটার হয়, তাহলে মানগুলি বসাও, s এর মান 5, কিউ এর মান 10 sin আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। আর যদি বের করে বলে ন্যূনতম দূরত্বে নদী পার হতে হবে, ন্যূনতম দূরত্বে নদী পার হতে হবে। ন্যূনতম দূরত্ব কোনটা, নদীর প্রস্থ এ আর বি। তাহলে এই বরাবর যদি কেউ নদী পার হতে চায়, তাহলে তাকে অবশ্যই কি করতে হবে, তাহলে তাকে অবশ্যই কি করতে হবে, এই যে প্রথমে যেরকম এইটা নতুন করে, ঠিক আছে। ধরো কোনো একটা নদী এরকম
এই নদীর ন্যূনতম দূরত্ব কোন নদীর ন্যূনতম দূরত্ব পারে ন্যূনতম দূরত্ব নদীর প্রস্থ এস ইজ ইকুয়াল টু হচ্ছে 5 কিলোমিটার। এখন কোনো একটা লোককে বলছে ন্যূনতম দূরত্বে সে নদী পার হইতে হবে, তাহলে ন্যূনতম দূরত্বে নদী পার হইতে হলে তাকে অবশ্যই এই দিকে যাত্রা করতে হবে। তাহলে এটা ছিল আমার কত 5 কিলোমিটার, এটা ছিল কত 10 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। এখানে থিটা ইজ ইকুয়াল টু কত 90 ডিগ্রি, আলফা ইজ ইকুয়াল টু কত আমরা বের করব। ঠিক আছে, ন্যূনতম দূরত্বে নদী পার হতে তো ন্যূনতম দূরত্ব নদী পার হতে হলে কি হবে, তখন তখন থিটা ইজ ইকুয়াল টু কি হবে, তখন থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হতে হবে। থিটা যদি 90 ডিগ্রি হয় তা হতে হবে, তাহলে থিটা 90 ডিগ্রি হলে আমরা কি জানি থিটা 90 ডিগ্রি হতে হবে। এক্ষেত্রে আলফার মান বের করে নিয়ে তারপর অঙ্কটা করতে হবে। সূত্র একটাই, টি ইজ ইকুয়াল টু এস ডিভাইডেড বাই কিউ সাইন আলফা। ন্যূনতম দূরত্বে মানে থিটা 90 ডিগ্রি এই জায়গাতে, কারণ স্রোতের বেগের দিক তো তোমার এই দিকে, আর এটা হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন, তাই এটা হচ্ছে থিটা 90 ডিগ্রি হলে আলফার মান বের করে তারপর অঙ্ক করতে হবে। এক্ষেত্রে থিটা 90 ক্ষেত্রে আলফা এর মান বের করে সমাধান করতে হবে, অতএব তাহলে বের করো আলফার মান যদি বের করো তাহলে থিটা 90 ডিগ্রি হলে আমরা কি জানি পি প্লাস কিউ cos আলফা ইজ ইকুয়াল টু কত ছিল, এখান থেকে যদি বের করো বা আলফা ইজ ইকুয়াল টু কত cos ইনভার্স মাইনাস পি ডিভাইডেড বাই এই আলফার মানটা বের করে এখানে বসাইলে এটা ন্যূনতম সময় তুমি নদী পার হতে পারবে। নদী নৌকার অঙ্ক নিয়ে মোটামুটি যা আছে সব পড়ানো হয়ে গেছে, এটা নিয়ে তোমাদের আর টেনশন করতে হবে না। ঠিক আছে, আজ এখন এটি হলো 3 নাম্বার লেকচারের সমাপ্তি। পরবর্তীতে দেখবে 4 নাম্বার লেকচারে হয়তো গাণিতিক সমস্যা নিয়ে আসবো, কারণ থিওরি এই সামুদ্রিক সূত্র নিয়ে আর কোনো থিওরি বাকি নেই যে তোমরা পারবা, সামুদ্রিক সূত্র থিওরি তোমরা পারবা শেষ।